স্টুডেন্টস, আমি শরতেন্দু মাধব দাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিউটনের গতিসূত্র। তার মানে হচ্ছে নিউটনের গতিসূত্র। মোটামুটি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তিনটা গতিসূত্র। অ্যাকচুয়ালি নিউটনের তিনটাই গতিসূত্র, আর একটা সূত্র আছে সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। তো ওটা আমরা পরে পড়বো, ঠিক আছে, ক্লাস 8-এ পড়বো। তো আমরা আপাতত গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো গতিসূত্রতে যে প্রথম গতিসূত্রটা সেটা কি বলেছে দেখো, a body continues to be in its state of rest or in uniform motion along a straight line unless an external force is applied on it. এখানে দুটো কথা বলেছে। একটা বলেছে যে স্টেট অফ রেস্ট, মানে হচ্ছে রেস্টে থাকা। রেস্ট মানে বাংলাতে যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্থিরাবস্থা। তার মানে বলতে যাচ্ছে যে কোনো একটা বস্তু স্থির অবস্থায় যদি থাকে তাহলে শেষ চিরকাল কি অবস্থাতে থাকবে? স্থির অবস্থাতে থাকবে। আর কোন একটা বস্তু যদি শুরু থেকে গতিশীল অবস্থায় থাকে তাহলে সেই বস্তুটা ওই গতিশীল অবস্থায় থাকবে। ওই গতিশীল অবস্থাটা কিরকম হবে? ইউনিফর্ম ভেলোসিটি, একটা টার্ম বললাম, ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগ। তার মানে সমবেগেই বস্তুটা চলতে থাকবে। আর সমবেগটা কিরকম হবে? একটা সরল রেখা বরাবর। মানে ওই বস্তুটা যদি সমবেগে সরল রেখা বরাবর যায় তাহলে বাইরে থেকে বল, আর একটা টার্ম শুনলাম এক্সটার্নাল ফোর্স, মানে বাইরে থেকে বল প্রযুক্ত, মানে প্রযুক্ত বল। তার মানে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে কোনো বস্তু সরল রেখা বরাবরই সোজা চলতে থাকবে। তাহলে বাংলাতে যেটা বলছে সেটা হচ্ছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, না বল প্রযুক্ত করলে, ঠিক আছে, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। মানে যেই বস্তুটা স্থির আছে সেটা চিরকাল স্থির অবস্থাতেই থেকে যাবে। আর গতিশীল বস্তু যে গতি নিয়ে যাচ্ছে সেই গতিশীল বস্তুটা কি সমবেগে সরল রেখা অবলম্বন করে চিরকাল চলতে থাকবে। দুটো টার্ম মনে রাখবা, সমবেগে যাবে মানে ইউনিফর্ম মোশন, আর সরল রেখা বরাবর যাবে মানে স্ট্রেট লাইন মোশন, মানে একটা সরল রেখা বরাবর ওই বস্তুটা চিরকাল চলতে থাকবে যতক্ষণ না বাইরে থেকে বল প্রযুক্ত করা না হচ্ছে, ঠিক আছে। এবার একটা ধারণা করে দেই যে সমবেগ মানে কি। ধরো এটা আমার হাতে একটা বস্তু আছে, এই ধরো 2 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। 2 মিটার পার সেকেন্ড, 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 মানে সময়ের সাথে সাথে ও কি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 2 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে। এটা হলো হচ্ছে সমবেগ। কিন্তু যদি এরকম হতো বেগটা ধীরে 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 বাড়ছে, বেগটা ধীরে 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 বাড়ছে, তখন আমরা কি বলতাম? ত্বরণ। এই ত্বরণের ধারণাটা আসবে হচ্ছে বলের থেকে। আমরা একটু পরেই যাব যে কি করে ত্বরণ আর বলের মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা নিউটনের প্রথম গতিসূত্র। সেখান থেকে আমরা দুটো জিনিসের ধারণা পাবো। একটা হচ্ছে জাড্ডের ধারণা, জাড্ড বা ইংরেজিতে আমরা বলবো ইনার্শিয়া। কি বলবো? ইনার্শিয়া। আর একটা কিসের ধারণা পাবো? আমরা বলের ধারণা পাবো, ঠিক আছে। বল মানে আমরা বলবো এখানে ফোর্স বা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। কি বলবো? ফোর্স বা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে জাড্ড বা ইনার্শিয়া নিয়ে। আমরা বলতেছি যে প্রথম সূত্রতে এক স্থির অবস্থা, মানে কোনো একটা বস্তুর প্রবণতা হচ্ছে যে যে যদি স্থির অবস্থায় থাকে বা রেস্টে থাকে তাহলে সে চিরকাল রেস্টেই থাকবে। তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিজাড্য। ওটাকে কি দিয়ে ডিফাইন করব? স্থিতিজাড্য। আর যদি কোনো একটা বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল গতিশীলই থাকে, ঠিক আছে, মানে ওই গতিটাই বজায় রাখার চেষ্টা করে, তখন ওটাকে আমরা বলবো গতিজাড্য। তাহলে আমরা কি বুঝতে পারছি যে জাড্য দুই প্রকারের বা ইনার্শিয়া দুই প্রকারের। একটা স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট, আর একটা গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে। তাহলে জাড্য একটা, যে কোনো বস্তুর জাড্য হচ্ছে একটা ধর্ম। যে ধর্মটা কি বলছে? যে ওই বস্তুটা নিজে স্থিতাবস্থায় থাকলে স্থিতাবস্থায় থাকার প্রবণতা দেখাবে, আর গতিশীল থাকলে গতিশীল অবস্থায় থাকারই প্রবণতা দেখাবে। এই হলো হচ্ছে জাড্য বা ইনার্শিয়া। এবার জাড্যটা কি দিয়ে পরিমাপ করা হয়? জাড্যটা পরিমাপ করা হয় হলো হচ্ছে ভর দিয়ে, কোনো একটা বস্তুর ভর দিয়ে। মনে রাখবা, এটা শর্ট কোশ্চেন দিতে পারে। যদি কোনো একটা বস্তুর যদি ভর বেশি হয় তাকে, তাহলে ওটাকে মুভ, ওর প্রবণতা কি হবে? এত বেশি ভর যে ও সবসময় স্থির অবস্থায় থাকার চেষ্টা করবে। ওকে যদি স্থির অবস্থা থেকে গতিশীল করার চেষ্টা করো তাহলে তোমাকে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করতে হচ্ছে, রাইট? তার মানে যদি ভর বেশি হয় তাহলে স্থির অবস্থায় থাকার প্রবণতাও বেশি হচ্ছে, ঠিক আছে। তাই জন্য হচ্ছে জাড্যকে পরিমাপ করা হয় কি দিয়ে? ভর দিয়ে। ভরকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে মাস। কি বলবো আমরা? মাস, ঠিক আছে।
তাহলে মেজারমেন্ট করা হবে ইনার্শিয়াকে কি দিয়ে, মাস দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা জাড্ডের ধারণা পেলাম। এরপর আমরা চলে যাচ্ছি যে বলের ধারণা। বল মানে হচ্ছে ফোর্স, বলের ধারণা। তার মানে আমরা ফোর্সের ডেফিনেশন বা ফোর্সের ধারণা পাচ্ছি। ঠিক আছে, এবার বলটা কি জিনিস। ঠিক আছে, বল হলো বাইরে থেকে যা প্রযুক্ত করলে কোন একটা বস্তুর স্থিতিজাড্য বা গতিজাড্য যে কোনো জাড্যেরই পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। সেই বাইরে থেকে যা প্রযুক্ত করে গতিজাড্যের পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে বা স্থিতিজাড্যের পরিবর্তন করার চেষ্টা করছে, বা সিম্পলি অনেক জায়গায় লেখা হয় যে অবস্থানের পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, তখন সেইটাকে বলবো হচ্ছে ফোর্স বা বল। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এই একটা বস্তু আছে। ঠিক আছে, এই একটা বস্তু আছে, এর ন্যাচারাল প্রবণতা কি, টেন্ডেন্সি কি, যে এ স্থির অবস্থায় থাকবে। তাহলে একে স্থির অবস্থা থেকে গতি অবস্থায় পরিবর্তন করতে গেলে কি করতে হবে, বাইরে থেকে যা প্রযুক্ত করলে তার স্থিতিজাড্যের পরিবর্তন করার চেষ্টা করতেছি, তাই না? তাহলে এটা কি বাইরে থেকে কি প্রযুক্ত করছে, এটা এটা হচ্ছে বল প্রযুক্ত করছি। ঠিক আছে, তাহলে বাইরে থেকে কি প্রযুক্ত করছি, আমরা বল প্রযুক্ত করছি। আবার যদি কোনো একটা বস্তু গতিশীল হয়ে আসে, তার মানে এটা গতিজাড্যের জন্য গতিশীল হয়ে আসতে যাচ্ছে, একে আমি স্থির করব, তাহলে কি বাইরে থেকে একটা কিছু প্রযুক্ত করে এটাকে স্থির করবো। এই যে এইদিকে গতি হচ্ছে, বাইরে থেকে এইদিকে একটা কিছু একটা প্রযুক্ত করলাম, যার জন্য এটা কি হলো, আবার স্থির হয়ে গেল। তাহলে বাইরে থেকে এটা কি প্রযুক্ত করলাম, এটা বল প্রযুক্ত করলাম। তাহলে এটা হলো হচ্ছে বল। এই বলটা কি করতেছে, যে গতিজাড্যতে আছে এই বস্তুটা, ওটাকে স্থির করলাম বল প্রয়োগ করে। তার মানে জাড্যের পরিবর্তন করলাম, গতিজাড্যকে আমরা ধীরে 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 থামানোর চেষ্টা করতেছি। তাহলে এখানেও বাইরে থেকে কি প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো হচ্ছে বলের ধারণা। তো এইবার যে আমাদের নিত্যদিনের যে সমস্ত এক্সাম্পল গুলো আছে সেগুলো তোমাদের বইয়ে উল্লেখ করেছে। ফর এক্সাম্পল তোমাদের একটা দিয়েছে যে বাসের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, তাহলে যখন বাসটা হচ্ছে হঠাৎ করে থেমে যাবে, ঠিক আছে, তখন কি হবে। দেখো, ধরো বাসটা চলছে, তাহলে বাসের মধ্যে তুমি বসে আছো, তোমার শরীরটাও চলছে, বাসের সাথে বাসের মেঝের সাথে কিন্তু তোমার পাটা অ্যাটাচড আছে। ঠিক আছে, তাহলে পাও চলছে, তুমিও চলছে, তোমার গোটা বডিটা বাসের সাথে সাথে মুভ করছে। এবার দেখো, তোমার বাসটা যখন হঠাৎ করে ব্রেক কষবে, ব্রেক কষলে কি হবে, তোমার যে নিচের পোর্শনটা আছে, মানে লোয়ার পার্টটা আছে বডির, সেটা তো বাসের মেঝের সাথে লেগে আছে, অ্যাটাচড আছে। তাহলে তোমার লোয়ার পার্টটা কি হচ্ছে, বাসের সাথে থেমে যাচ্ছে, কিন্তু তোমার আপার পার্ট অফ দ্য বডি কি হচ্ছে, ওর কি প্রবণতা, যে ইনার্শিয়া অফ মোশন, মানে হচ্ছে গতিজাড্যের জন্য বাসের সাথে মুভ করছিল, গতিজাড্যের জন্য কি হচ্ছে, ও সামনের দিকে এগিয়ে পড়ছে, উপর পার্টটা কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে পড়ছে। তাহলে হচ্ছে হঠাৎ করে যখন বাসটা থামে, তখন কি হচ্ছে, আমার পাটা তো বাসের সাথে রেস্ট হয়ে যায়, কিন্তু উপরের পার্টটা গতিজাড্যের জন্য কিছুটা সামনের দিকে মুভ করে। গতিজাড্য মানে ইনার্শিয়া অফ মোশনের জন্য। ঠিক আছে, তাহলে এটা পারবা। ঠিক তেমনি যখন কোনো গাড়ি যখন হঠাৎ করে স্টার্ট নেয়, ঠিক আছে, হঠাৎ করে যখন স্টার্ট নিচ্ছে, তখন কি হবে, দেখো স্টার্ট নিলে কি হবে, তুমি বসে আছো, গাড়িটা যখন স্টার্ট নিচ্ছে, তখন গাড়িটার সাথে সাথে তোমার লোয়ার পার্টটা, যেটা গাড়ির মেঝের সাথে লেগে আছে, টাচ হয়ে আছে, সেটা কি হচ্ছে, গাড়ির সাথে সাথে মুভ করছে। কিন্তু তোমার আপার পার্টটা, সেটা কি হচ্ছে, সে আপার পার্টটা কি আছে, স্থির অবস্থায় আছে, রাইট। তাহলে প্রবণতা কি হচ্ছে, স্থির অবস্থায় থাকে, তাহলে লোয়ার পার্টটা এগিয়ে যাচ্ছে, পিছন আপার পার্টটা পিছনের দিকে মুভ করছে। লোয়ার পার্টটা এগিয়ে যাচ্ছে, আপার পার্টটা পিছনের দিকে মুভ করতেছে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে, যে আমার আপার পার্টটা ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্যের জন্য স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করছে, সেই কারণে কি হচ্ছে, আমার আপার পার্টটা পিছনের দিকে আর লোয়ার পার্টটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রাইট। এই হলো হচ্ছে আমাদের স্থিতিজাড্য গতিজাড্যের বাস্তবিক উদাহরণ। এরপরে আরো অনেক ধরনের উদাহরণ দিয়েছে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে তোমার কোনো একটা সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে প্যাডেলিং বন্ধ করে দিল, তাহলে কি সাইকেলটা দুম করে থেমে যাবে, না থামবে না, সাইকেলটা কিছুটা দূর এগিয়ে যাবে। কিসের জন্য, গতিজাড্যের জন্য বা ইনার্শিয়া অফ মোশনের জন্য। আবার কি, ধরো কোনো একটা পাখির এক্সাম্পলটা বয়ে দিয়েছে, পাখিটা কি হচ্ছে, উইংস গুলাকে নাড়াচ্ছে, হলো কিছুটা উঠলো, উঠতে উঠতে উইংসটাকে থামিয়ে দিল, তাও কিন্তু পাখিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেন না, গতিজাড্যের জন্য বা ইনার্শিয়া অফ মোশনের জন্য পাখিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যদি দৌড়ায় 100 মিটার রানে, তাহলে দৌড়াতে দৌড়াতে কি হঠাৎ করে স্টপ হতে পারবা না, গতিজাড্যের জন্য ফিনিশ লাইনের পরেও কিছুটা ছুটে যাবে, তো ওটা কি ইনার্শিয়া অফ মোশনের জন্য। তারপর আরেকটা এক্সাম্পল আছে, তোমাদের যদি হচ্ছে তোমার বাবার কোনো কোট থাকে বা হচ্ছে কম্বল থাকে, কম্বলটাকে দেখবা তোমার গার্জিয়ানরা কি করবে, গরমকালে এরকম করে একটা লাঠি দিয়ে এরকম করে বাড়ি দিবে, লাঠি দিয়ে বাড়ি দিলে
কেন লাঠি দিয়ে বাড়ি দেয়? যাতে ধুলোগুলো পড়ে যায়। কি করে হয়? দেখো তোমার যে কম্বলটা আছে, ধরো আমার হাতটা কম্বল, এবার এর উপরে কি আছে, অনেকগুলো ধুলো, ছোট ছোট ধুলো কণাগুলো অ্যাটাচ হয়ে আছে। এবার যখন কম্বলের মধ্যে আমি বাড়ি মারছি তখন কি হচ্ছে, এটা পিছনের দিকে সরতেছে। আর ধুলোগুলা কি আছে, এর গায়ে অ্যাটাচ হয়ে আছে আলগা ভাবে। ওদের ন্যাচারাল টেন্ডেন্সি কি, ইনার্শিয়া অফ রেস্ট, মানে ওরা রেস্টে থাকার প্রবণতা আছে। তো এমন হটকা আমি ধাক্কা দিচ্ছি তখন এটা পিছনে চলে যাচ্ছে, ধুলোগুলো নিচে পড়ে যাচ্ছে। এটা মারলাম পিছনে চলে যাচ্ছে, ধুলাগুলো নিচে পড়ে যাচ্ছে। এটা মারলাম পিছনে চলে যাচ্ছে, ধুলাগুলো নিচে পড়ে যাচ্ছে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? ইনার্শিয়া অফ রেস্টের জন্য হচ্ছে। ঠিক আছে, পারবে তাহলে? আচ্ছা, এরপর এই ধরনের অনেক রকমের এক্সাম্পল বইয়ে দিয়েছে। তো এগুলা একটু কোনটা কখন ইনার্শিয়া অফ রেস্ট হবে, কোনটা ইনার্শিয়া অফ মোশন হবে, কোনটা গতিজাত কোনটা স্থিতিজাত হবে আর কি, সেটা হিসাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আশা করি হয়ে যাবে ইজিলি। তাহলে এখান থেকে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসে কিসে ধারণা পাচ্ছি, আমরা জাড্ডের ধারণা পাচ্ছি আর বলের সংজ্ঞা পাচ্ছি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে এবার চলে যাচ্ছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাচ্ছি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে যে ভরবেগে পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুটির ভরবেগে পরিবর্তনও সেই দিকেই ঘটে। এবার এই সংজ্ঞাটা যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিউটনের সূত্র, কিন্তু তোমাদের বইয়ে কি হয়েছে, একদম গল্প ঠল্প করে দিয়েছে। তো তোমাকে যদি সূত্র বলে তাহলে কিন্তু এটাই লিখতে হবে, ভরবেগে পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুটির ভরবেগে পরিবর্তনও সেদিকে ঘটে। বা ইংরেজিতে যেটা, সেটা বলেছে যে, ইংরেজিতে যেটা সেটা বলেছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, মোমেন্টাম মানে হচ্ছে একটা টার্ম লিখে রাখছি, মোমেন্টাম মানে হলো হচ্ছে ভরবেগ। এগুলা কিন্তু তোমাদের ক্লাস 7 এর বইতে নেই, কারণ ভরবেগের ধারণাটা নেই, কিন্তু ভরবেগটা খুব ইজি। ঠিক আছে, কিন্তু না থাকাকে ত্বরণ দিয়ে ডিফাইন করেছে, কারণ ত্বরণটা তোমরা পড়েছো, কিন্তু ভরবেগ দিয়ে অ্যাকচুয়াল সূত্র এটাই। ঠিক আছে, ভরবেগ দিয়ে নিউটন দিয়েছিল। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, তো ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর এখানে হচ্ছে বল মানে ফোর্স, আমরা ফোর্সকে কি বলি, বল। তাহলে কি বলছে, the rate of change of linear momentum is proportional to the applied force and change in momentum takes place in the direction of applied force। এই যে চেঞ্জ ইন মোমেন্টাম যেটা হচ্ছে সেটা কোন দিকে হয়, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স যেদিকে হয় সেই দিকে ঘটে, এটা বলতে চাইছে। তার মানে কি, ধরো এবার আমরা কি করতেছি, বল প্রযুক্ত করছি, রাইট? তো ধরো এটা বস্তুটা আছে, এবার এর উপর একটা বল প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত হলে গতিশীল হবে, বল প্রযুক্ত হলে গতিশীল হবে। ঠিক আছে, এই বলটা যে প্রযুক্ত করতেছো সেটার সাথে ভরবেগে কিরকম পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কটা কিন্তু এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাই মেন। এখান থেকে আমরা গাণিতিক ভাবে মানে ম্যাথমেটিক্যালি ফোর্সের যে মানটা, ভ্যালুটা, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। কি করে করব, এই যে কথাটা বলেছিল নিউটন, এটা আমি হালকা করে তোমাদের বলে দিচ্ছি, যদিও তোমাদের সিলেবাসে নাই। উনি বলছেন যে এফ ইজ প্রপোর্শনাল টু ভরবেগ। ভরবেগ মানে কি, ভর ইনটু বেগ, বেশি কিছু মনে রাখতে হবে না, ভর ইনটু বেগ। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন, ধরে নিচ্ছি প্রাথমিক ভরবেগ বা ইনিশিয়াল ভরবেগ যদি হয় এমইউ, আর ফাইনাল ভরবেগ যদি হয় এমভি, তাহলে এটা হচ্ছে ফাইনাল ভরবেগ এম ইনটু ভি, এটা হচ্ছে ইনিশিয়াল ভরবেগ এম ইনটু ইউ ডিভাইডেড বাই টি। আমরা কোনো কিছু হার বার করতে গেলে কি করি, দেখো টি মানে প্রতি একক সেকেন্ডে, টি সেকেন্ডে যদি ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ হয়, তাহলে একক সেকেন্ডে এমভি মাইনাস এমইউ বাই টি। এইটাকেই বলে হচ্ছে রেট ইকুয়েশন। রেট মানে কি, এক সেকেন্ডে কি পরিবর্তন হচ্ছে, সবসময় টি সেকেন্ডে এত পরিবর্তন হলে এক সেকেন্ডে কত পরিবর্তন হচ্ছে পড়েছো না? টি সেকেন্ডে যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে কি হবে, এস বাই টি, এটাই তো বেগ। বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ, সরি বেগ পরিবর্তনের হার না, অতিক্রান্ত দূরত্বের হার বা সরণের হার। হার কথাটা করো, হার কথাটা মানে হচ্ছে রেট, ওয়ান সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে, ওয়ান সেকেন্ডে কতটা সরণ হচ্ছে। ঠিক আছে, ওখান থেকে আমরা বেগ বা ভেলোসিটি আমরা বার করতে পারি। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় রেট ইকুয়েশন বা হার। তাহলে এটা বলেছে নিউটন। তাহলে এখান থেকে প্রপোর্শনালিটি মানে হচ্ছে সমানুপাতিক চিহ্ন, মানে এটাও বাড়লে বলের যদি মান বাড়ে তাহলে ভরবেগের পরিবর্তনের মানটাও বাড়বে। ঠিক আছে, এরপর এটাকে সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্ট আসলে এমভি মাইনাস এমইউ বাই টি, এই কনস্ট্যান্টটাকে ইকুয়াল টু 1 ধরে, সো আমরা আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি।
আর ইকুয়ালস টু m ইনটু v মাইনাস u ডিভাইডেড বাই t, মানে m কে v দিয়ে গুণ হলে mv, m কে u দিয়ে গুণ করলে mu, তো mv মাইনাস m, এমটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে পাবো m ইনটু a, ইকুয়ালস টু এই হলো অ্যাকচুয়ালি প্রমাণটা। এখানে যে কনস্ট্যান্ট আছে কে একটা ধ্রুবক, এই ধ্রুবকের মানটা নিউটন নিয়েছিল 1, ঠিক আছে, ধ্রুবকের মানটা নিউটন নিয়েছিল 1, সো কে একটা ধ্রুবক সেটা 1 ধরলো, আর তারপর আমরা এমটাকে কমন নিলাম v মাইনাস u বাই t, সো m ইনটু a। তোমাদের টেক্সট বইয়ে কিন্তু ওটাই বলবে যে এটা ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের a যেটা সেটা দিয়ে লেখে f ইকুয়ালস টু m ইনটু a, বা এটাকে এভাবেও বলে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু a, মানে ত্বরণ যদি বাড়ে, এই সমীকরণটা দেখো, ত্বরণ যদি বাড়ে তাহলে বলটাও বাড়বে, এইভাবে তোমাদের বই এক্সপ্লেইন করা হয়েছে অ্যাকচুয়ালি, এটা তোমরা ক্লাস 9 এ পাবা, ঠিক আছে, যদি ত্বরণটা যদি বেশি হয় বা অ্যাক্সেলারেশন যদি বেশি হয় তাহলে বলটাও বেশি হবে, ঠিক আছে। এখান থেকে অনেক ধরনের অঙ্ক আছে, তো তোমরা এই দুটো ফর্মুলা লিখে রাখো। আমি হচ্ছে একটা ডেডিকেটেড ক্লাস নিব, ওখানে কার্য বা ওয়ার্কের উপর আর বলের উপর হচ্ছে কতগুলো অঙ্ক করাবো একদম লাস্টে, ও কার্যটা শেষ করে দেই, তারপর একটা অঙ্ক ক্লাস নিব, ওই জন্য এই ফর্মুলাটা লিখে রাখো, f ইকুয়ালস টু m ইনটু v মাইনাস u বাই t, এটা খাতার মধ্যে, আর f ইকুয়ালস টু m ইনটু এই ফর্মুলা দুটো লাগবে আমার অঙ্ক করাতে, ঠিক আছে। আমি তাহলে মুছতেছি। তাহলে এই হয়ে গেল নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে যে বলের যে এককগুলো সেগুলো লিখে নিচ্ছি। বলের একক হলো হচ্ছে নিউটন বলের একক, এটা হচ্ছে এন দিয়ে লেখে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক, ঠিক আছে, কি এসআই পদ্ধতিতে। আর ডাইন হলো হচ্ছে এইভাবে লেখে, অঙ্ক করার সময় এগুলা ইউজ করবা, ডাইন আর নিউটন, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইউনিট, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে ইউনিট, আর হচ্ছে ডাইন হলো হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইউনিট। সো বলের হয়ে গেল দুটো ইউনিট, আর কিছু আমার দ্বিতীয় গতিসূত্র থেকে জানার দরকার নেই। এবার আমরা চলে আসতেছি ডাইরেক্ট তৃতীয় গতিসূত্রতে, আর তৃতীয় গতিসূত্রটা হলেই আজকের মতো আমাদের এখানেই থাকবে, শেষ, ঠিক আছে। তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি করছি, তৃতীয় গতিসূত্রতে বলছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, ঠিক আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটার মানেটা কি দেখো, ধরো এটা একটা তোমার বস্তু, তো তুমি যখন এখানে পাঞ্চ করলা তখন কি হচ্ছে, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করছো ঠিকই, কিন্তু এই বস্তুটাও সেই সঙ্গে তোমার উপর বল প্রয়োগ করছে। কারণ দেখো, তুমি যদি একটা দেওয়ালে তুমি যদি পাঞ্চ করো তাহলে তোমার হাতে ব্যথা করে, কেন হাতে ব্যথা করে, হাতে তো ব্যথা করার কথা না, কারণ কি দেখো, তুমি যখন দেওয়ালে পাঞ্চ করতেছো সমপরিমাণ যে তুমি যে ফোর্সটা যে তুমি দেওয়ালে দিচ্ছ, সেই ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দেওয়াল তোমাকে দিচ্ছে। তাহলে আবার করো, এটা যদি দেওয়াল হয়, তুমি যদি এটাকে পাঞ্চ করো তাহলে তুমি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এই দেওয়ালটাও তোমার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটার জন্য আমার হাতে কি হচ্ছে, ব্যথা করতেছে, রাইট। বা এভাবে মনে করতে পারো, তুমি দেওয়ালের মধ্যে তুমি একটা বল ছুড়লা, তাহলে বলটা দেওয়ালে দিবে ধাক্কা, দেওয়ালও দিবে বলটাকে একটা ধাক্কা, তার জন্য বলটা কি ছিটকে আবার তোমার কাছে আসতেছে, নিশ্চয়ই কেউ ওখানে থেকে ধাক্কা দিয়েছে। বা তোমাদের যেটা এক্সাম্পল আছে বই, সেটা হচ্ছে নৌকা থেকে নামার এক্সাম্পল, ওটাও খুব ভালো একটা এক্সাম্পল। যখন নৌকা থেকে ওই মেয়েটা নামছে তখন কি হচ্ছে, নৌকার উপর না ও পিছন দিকে একটা বল প্রয়োগ করতেছে, এইভাবে, এই যে ধরো পা দিয়ে নৌকাটার উপর একটা এইভাবে বল প্রয়োগ করছে, তা সামনের দিকে পিছনের দিকে বল প্রয়োগ করার ফলে তো মেয়েটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পিছনের দিকে বল প্রয়োগ করার ফলে মেয়েটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রাইট। তাহলে মেয়েটা প্রয়োগ করতেছে বল পিছনের দিকে, নৌকা মেয়েটার উপর বল প্রয়োগ করছে সামনের দিকে, নৌকা মেয়েটার উপর সামনের দিকে বল প্রয়োগ করতেছে বলে মেয়েটা কি হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। আর হচ্ছে মেয়েটা নৌকাটার উপর পিছন দিকে বল প্রয়োগ করার জন্য কি হচ্ছে, নৌকাটা পিছনের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে অ্যাকশন আর রিঅ্যাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে। এক্ষেত্রে কি হলো, দেখো মেয়েটা কি করলো, ওই বোর্ডটার উপর অ্যাকশন করলো বা ক্রিয়া করলো, ঠিক আছে, আর বোর্ডটা মেয়েটার উপর রিঅ্যাকশন করলো বা প্রতিক্রিয়া করলো, তাই জন্য মেয়েটা হচ্ছে বোর্ড থেকে নামতে পারলো। আর নৌকাটার উপর মেয়েটা ক্রিয়া করার জন্য নৌকাটাও পিছনের দিকে সরে গেল। এটা মনে রাখবা, মাঝে মাঝে কোশ্চেন দেয় যে অ্যাকশন রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা কিন্তু দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করছে, বা টু কমপ্লিটলি ডিফারেন্ট বডিজ উপর এটা কিন্তু অ্যাক্ট করে, ঠিক আছে। আর হচ্ছে এটা সম্পর্কিত বিভিন্ন এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ধরো তোমাদের বইয়ে দুটো দিয়েছে, তো তার মধ্যে একটা হচ্ছে তোমার মাছেরা কি করে, যে সাঁতার কাটে, বা তুমি সাঁতার কাটো বা মাছের সাথে
যাই করো না কেন, ওরা কি করতেছে জলের উপর একটা বল প্রয়োগ। ধরো আমি মাছের বদলে আমি সাঁতারু হিসেবে এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি সাঁতার কাটতেছি, কি করছি আমি জলটার উপর পিছন দিকে বল প্রয়োগ করছি, জলটার উপর কি করছি পিছন দিকে বল প্রয়োগ করতেছি, ফলে জলটা কি হচ্ছে ব্যক্তিটাকে সামনের দিকে বল প্রয়োগ করছে, মানে ও এভাবে খেলছে পিছনের দিকে আর জল ওকে সামনের দিকে ঠেলতেছে, ফলে ও কি হচ্ছে সামনের দিকে এগিয়ে আসতেছে। ইয়েস অর নো? আর ওইদিকে মাছ হলে তাই, মাছের কি আছে পাখনা আছে, মাছ কি করতেছে পিছন দিকে জলের উপর বল প্রয়োগ করতেছে, জল সামনের দিকে বল প্রয়োগ করছে, ফলে মাছ এগিয়ে যাচ্ছে। তোমাকে এইটা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে পাখিরা কি করে আকাশে ওড়ে, পাখিরা কি হচ্ছে ডানাটা দিয়ে কি করছে বাতাসের উপর বল প্রয়োগ করতেছে, এইভাবে বাতাস উল্টা পাখির উপর উপরের দিকে বল প্রয়োগ করতেছে, ফলে পাখিটা উড়ে যাচ্ছে। এই তো ইজিলি তোমরা নিউটনের যে সূত্রগুলো সেটা জানতে পারছো। এবার একটা কথা মাথায় রাখবা, কিন্তু কি কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হয় তাহলে সে চিরকাল স্থির অবস্থায় থাকবে, আর না হলে সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, ব্যাস দ্যাটস অল। তোমাকে যদি বলে যে তাহলে বল প্রয়োগ করলে বস্তুর কি রকম পরিবর্তন হয়, তাহলে আমি বলবো যে বস্তুটাতে কি হচ্ছে ত্বরণের সৃষ্টি হচ্ছে। আমরা দেখলাম F = m এ যখনই বল প্রযুক্ত হচ্ছে তখন m ভরের বস্তুর উপর কি হচ্ছে a ত্বরণের সৃষ্টি হচ্ছে, তার মানে বস্তুটা ত্বরণ নিয়ে যাবে। ফর এক্সাম্পল এটা এর উপর একটা বল প্রয়োগ করলে তার মানে হচ্ছে এইভাবে মানে বেগটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে ত্বরণের সৃষ্টি হচ্ছে। আর যদি খুব গতিবেগে আসে, ঠিক আছে, তুমি ওর উপর উল্টা দিকে বল প্রয়োগ করলে কি হবে মন্দন হবে, তাহলে ত্বরণও হতে পারে বা মন্দন। যদি বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করো তাহলে কি হবে মন্দন, আর বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে কি হবে ত্বরণ, ঠিক আছে, বা অ্যাক্সিলারেশন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা পাবা আর কিছু কিছু ধারণা, তোমরা একটু ভালো করে টেক্সট বইটা পড়বা, আর খুব ইজি এগুলা, ঠিক আছে। তো একটা কথা আরেকটা কথা মাথায় রাখবা যে এটা যদি একটু হাই লেভেলে কোশ্চেন দেয় বা কিছু, ধরো সবসময় কি বল প্রয়োগ করলে কি বস্তুর অবস্থানের পরিবর্তন হবে। ধরো ফর এক্সাম্পল এটা একটা বাক্স, হ্যাঁ আমি এই দিক দিয়েও একটা বল প্রয়োগ করতেছি, এইদিকে বল প্রয়োগ করছি, এইদিকে বলটা এইদিকে আর এইদিকে বলটা এইদিকে, ঠিক আছে। এবার তুমি যদি দুই দিক থেকে যদি সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করো তাহলে কিন্তু বস্তুটা স্থির অবস্থায় আছে। দেখো কোশ্চেন যে বল প্রয়োগ করলে কি স্যার সবসময় গতির অবস্থার পরিবর্তন হবে, তুমি বলবা যে না সবসময় না, যদি তুমি কোনো একটা বাক্সের উপর যদি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, যে এটার বল এইদিকে এটার এই হাতের বল এইদিকে এবং দুটো বলের মান কি হচ্ছে সমান ও বিপরীতমুখী, বল প্রয়োগ করতেছো সমান ও বিপরীতমুখী হওয়ার ফলে কি হচ্ছে যে মোট বলের পরিমাণটা কি হচ্ছে 0, কারণ আমি আগের দিনই বলছিলাম বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে বল যদি ভেক্টর রাশি হয়, এই কোশ্চেন দেবে না সাধারণত, বল প্রয়োগ করলে বস্তু ত্বরণ হবেই, বল প্রয়োগ করলে বস্তু ত্বরণ হবে। এই ক্ষেত্রে বল হচ্ছে কিন্তু এইদিকে ধরো বল প্রয়োগ হচ্ছে 5 নিউটন, এইদিকেও বল হচ্ছে 5 নিউটন, তাহলে কি হচ্ছে আমরা বল যেটা মোট বল সেটা কি বলবো 5 নিউটন এইদিকে, আর এটা কি হচ্ছে এটা উল্টা দিকে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা -5 নিউটন, তাহলে 5 - 5 কি হয়ে গেল 0। তাহলে অ্যাকচুয়ালি এর উপর কিন্তু কোনো বল প্রযুক্ত হচ্ছে না। যদি এটা 6 হতো এটা 5 হতো, তাহলে 6 - 5 কি হতো 1 হতো, তাহলে এই বস্তুটা এই দিকে 1 নিউটন বলের জন্য গতিশীল হতো। ঠিক আছে, তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে যে বল প্রযুক্ত হলে সবসময় ত্বরণের সৃষ্টি হবে কিনা, তুমি বলবা যে বল প্রযুক্ত হলে সবসময় ত্বরণের সৃষ্টি হবে, কিন্তু যদি এমন হয় যে যদি কোনো বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে লব্ধি বল বা রেজাল্ট্যান্ট ফোর্স, যেটা ইংরেজিতে বলবো রেজাল্ট্যান্ট ফোর্সের মান ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স বা অ্যাপ্লাই যদি করো তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি বলের মান তখন কি হচ্ছে 0 হচ্ছে, তখন সেক্ষেত্রে বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না বা ত্বরণ সৃষ্টি হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি যেটা হয় সেটা বস্তুর আকার আকৃতির পরিবর্তন, মানে ওই বক্সটা ধীরে ধীরে দুমড়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা এক্সট্রা একটু নলেজ দিয়ে দিলাম, কিন্তু এগুলান থেকে কোশ্চেন আসবে না। তো আপাতত আজকের মতো এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে, এতটাই পড়া থাকলো, আমি তোমাদের কোশ্চেনগুলো পাঠিয়ে দিচ্ছি।